বিসমিল্লাহির রহমানির রহিম। আজ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই মহান ঐতিহাসিক ভাষণের দিন। আজ জাতির জনক ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে প্রায় 10 লক্ষ লোকের সমাবেশে এই 7ই মার্চের ভাষণ প্রদান করেছিলেন। তো আজকে আমরা বা বাঙালি জাতি সেই দিনটিকে শ্রদ্ধা করে স্মরণ করছে এবং সেই সাথে স্মরণ করছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তো আজকে আমাদের হোসেন আলী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের সেই 7ই মার্চের ভাষণ অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। তা অনুষ্ঠানে প্রথম পর্বে রয়েছে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, আর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন অত্র বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আব্দুল খালেক সাহেব। খালেক স্যারকে তার পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য মঞ্চে আসার বিনীত অনুরোধ জানাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم. يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. ومن الناس من يجادل في الله بغير علم ويتبع كل شيطان مريد. صدق الله العظيم. ধন্যবাদ জনাব মাওলানা আব্দুল খালেক সাহেবকে। এবার পবিত্র কিতাব থেকে পাঠ করবেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবু অমিত কর্মকার। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारतीय अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्मसंस्थापनार्थाय संभवामि युगे युगे। ओम शांति ओम शांति ओम शांति। ধন্যবাদ অমিত কর্মকারকে। তো আজকে সেই মহান 7ই মার্চের ভাষণের দিন। তো এই ভাষণের মধ্য দিয়েই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে কিভাবে মুক্তি করা যায়, বাঙালি জাতির মুক্তির জন্য যে উদ্বিগ্ন ভাষণ দিয়েছিলেন সেটি হচ্ছে 7ই মার্চের ভাষণ। আমরা জানি 1947 সালে দেশ বিভাগের পর থেকে পাকিস্তান, পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী ওরা আমাদেরকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। ভাষা, সংস্কৃতি, অর্থনীতি, সামাজিক বিভিন্ন বৈষম্যমূলক আচরণ তারা করেছিল। এই সমস্ত তাদের বৈষম্যের শিকার হয়েছিল পূর্ব পাকিস্তানের জনগণ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহজেই বুঝতে পেরেছিলেন তারা আমাদেরকে ধ্বংস করতে চায়, তারা আমাদের স্বাধীনতা কেড়ে নিতে চায়। তাই তিনি 7ই মার্চের ভাষণে বলেছিলেন, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, প্রয়োজনে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো যাতে আমরা শত্রুর মোকাবেলা করতে পারি। তো
আজকে সেই মহান 7ই মার্চের ভাষণ। এই ভাষণে হোসেন আলী উচ্চ বিদ্যালয় আয়োজিত অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের মাঝ থেকে বক্তৃতা প্রদান করবে। এখন মঞ্চে আহ্বান করছি মুন্নি, 10ম শ্রেণীর ছাত্রী মুন্নি তার 7ই মার্চের ভাষণ পেশ করবে। তাকে মঞ্চে আসার আহ্বান করছি। আসসালামু আলাইকুম। আজ 7ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দিনটিতে ভাষণ দিয়েছিলেন বাঙালি জাতির উদ্দেশ্যে। তিনি কিছু কথা বলেছিলেন যার জন্য বাঙালি জাতিরা প্রেরণা পেয়েছিল মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার। সেই উদ্দেশ্যে আজ কিছু বলতে চাই। আজ দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বুঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়। কি অন্যায় করেছিলাম? নির্বাচনে বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে আমাকে আওয়ামী লীগকে ভোট দেন। আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে, আমরা সেখানেই শাসনতন্ত্র তৈরি করব এবং এই দেশকে আমরা গড়ে তুলব। এদেশের মানুষ অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক মুক্তি পাবে। কিন্তু দুঃখের বিষয়, আজ দুঃখের সঙ্গে বলতে চাই 23 বছরের করুণ ইতিহাস, বাংলার অত্যাচারের, বাংলার মানুষের রক্তের ইতিহাস। 23 বছরের ইতিহাস মুমূর্ষ নরনারীর আর্তনাদের ইতিহাস। বাংলার ইতিহাস এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। 1952 সালে রক্ত দিয়েছি, 1954 সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গদিতে বসতে পারি নাই। 1958 সালে আইয়ুব খান মার্শাল ল জারি করে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে। 1966 সালে 6 দফা আন্দোলনের 7ই জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে। 1969-এর গণ আন্দোলনে আইয়ুব খানের পতন হওয়ার পর যখন ইয়াহিয়া খান সাহেব সরকার নিলেন, তিনি বললেন দেশে শাসনতন্ত্র দেবেন, গণতন্ত্র দেবেন। আমরা মেনে নিলাম। তারপরে অনেক ইতিহাস হয়ে গেল, নির্বাচন হলো। আমি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সাহেবের সঙ্গে দেখা করেছি। আমি শুধু বাংলার নয়, পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হিসাবে তাকে অনুরোধ করলাম 15 ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিবেশের অধিবেশন দেন। তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। তিনি বললেন প্রথম সপ্তাহে মার্চ মাসে অ্যাসেম্বলি হবে। আমরা বললাম ঠিক আছে, আমরা অ্যাসেম্বলিতে বসবো। আমি বললাম অ্যাসেম্বলির মধ্যে আলোচনা করব। এমনকি আমি এ পর্যন্ত বললাম যদি কেউ ন্যায্য কথা বলে, আমরা সংখ্যা বেশি হলেও একজনও যদি সে হয়, তার ন্যায্য কথা আমরা মেনে নেব। জনাব ভুট্টো সাহেব এখানে এসেছিলেন, আলোচনা করলেন, বলে গেলেন যে আলোচনার দরজা বন্ধ না, আরও আলোচনা হবে। তারপর অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে আলাপ করলাম, আপনারা আসুন, বসুন, আমরা আলাপ করে শাসনতন্ত্র তৈরি করি। তিনি বললেন পশ্চিম পাকিস্তানের মেম্বার যদি এখানে আসেন তাহলে কসাইয়া খান হবে অ্যাসেম্বলি। তিনি বললেন যে যাবে তাকে মেরে ফেলে দেওয়া হবে। যদি কেউ অ্যাসেম্বলিতে আসে তাহলে পেশোয়ার থেকে করাচি পর্যন্ত দোকান জোর করে বন্ধ করা হবে। আমি বললাম অ্যাসেম্বলি চলবে। তারপর হঠাৎ 1 তারিখে অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়া হলো। ইয়াহিয়া খান সাহেব প্রেসিডেন্ট হিসাবে অ্যাসেম্বলি ডেকেছিলেন। আমি বললাম যে আমি যাব। ভুট্টো সাহেব বললেন তিনি যাবেন না। 35 জন সদস্য পশ্চিম পাকিস্তান থেকে এখানে আসলেন। তারপরে হঠাৎ বন্ধ করে দেওয়া হলো। দোষ দেওয়া হলো বাংলার মানুষকে, দোষ দেওয়া হলো আমাকে। বন্দুকের মুখে মানুষ প্রতিবাদ মুখর হয়ে উঠল। আমি বললাম শান্তিপূর্ণভাবেই আপনারা হরতাল পালন করেন। আমি বললাম আপনারা কলকারখানা সব কিছু বন্ধ করে দেন। জনগণ সাড়া দিল। আপন ইচ্ছায় জনগণ রাস্তায় বেরিয়ে পড়ল। তারা শান্তিপূর্ণভাবে সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলো। কি পেলাম আমরা? যে আমার টাকা পয়সা দিয়ে অস্ত্র কিনেছি বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য, আজ সেই অস্ত্র ব্যবহার হচ্ছে আমার দেশের গরিব দুঃখীর আর্ত মানুষের বিরুদ্ধে। তার বুকের উপর হচ্ছে গুলি। আমরা পাকিস্তানের সংখ্যাগুরু। আমরা বাঙালিরা যখনই ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছি তখনই তারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছেন। টেলিফোনে আমার সঙ্গে তার কথা হয়। তাকে আমি বলেছিলাম জনাব ইয়াহিয়া খান সাহেব, আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট, দেখে যান কিভাবে আমার গরিবের ওপর, আমার বাংলার মানুষের ওপর গুলি করা হয়েছে, কি করে আমার মায়ের কুল খালি করা হয়েছে। আপনি আসুন, দেখুন, বিচার করুন। তিনি বললেন আমি সিদ্ধান্ত নিয়েছি 10 তারিখেই রাউন্ড টেবিল কনফারেন্স ডাকবো। আমি বলেছি কিসের বৈঠক বসবে, কার সঙ্গে বসবে? যারা আমার মানুষের বুকের রক্ত নিয়েছে তাদের সঙ্গে বসবো। হঠাৎ আমার সঙ্গে পরামর্শ না করে 5 ঘন্টা গোপনে বৈঠক করে যে বক্তৃতা তিনি করেছেন
সমস্ত দোষ তিনি আমার উপর চাপিয়ে দিয়েছেন, বাংলার মানুষের উপর দিয়েছেন। ভাইয়েরা আমার, 25 তারিখ অ্যাসেম্বলি কল করেছে, রক্তের দাগ শুকায় নাই। আমি 10 তারিখে বলে দিয়েছি যে ওই শহীদের রক্তের উপর পা দিয়ে কিছুতেই মুজিবুর রহমান যোগদান করতে পারে না। অ্যাসেম্বলি কল করেছে, আমার দাবি মানতে হবে। প্রথম সামরিক আইন মার্শাল ল উইথড্র করতে হবে, সমস্ত সামরিক বাহিনীর লোকদের ব্যারাকে ফেরত দিতে হবে, যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে, আর জনগণের প্রতিনিধির কাছে ক্ষমা হস্তান্তর করতে হবে। তারপর বিবেচনা করে দেখব আমরা অ্যাসেম্বলিতে বসতে পারিব কি পারবো না। এর পূর্বে অ্যাসেম্বলিতে আমরা বসতে পারি না। আমি প্রধানমন্ত্রী চাই না, আমরা এদেশের মানুষের অধিকার চাই। আমি পরিষ্কার অক্ষরে বলে দিবার চাই যে আজ থেকে এই বাংলাদেশে কোর্ট কাচারি, আদালত, ফৌজদারি, শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। গরিবের যাতে কষ্ট না হয়, যাতে আমার মানুষ কষ্ট না করে, সেজন্য সমস্ত অন্যান্য জিনিসগুলো আছে সেগুলির হরতাল কাল থেকে চলবে না। রিক্সা, গরুর গাড়ি চলবে, রেল চলবে, লঞ্চ চলবে, শুধু সেক্রেটারিয়েট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট, সেভি গভর্নমেন্ট দপ্তরগুলো ওয়াপদা কোনো কিছু চলবে না। 28 তারিখে কর্মচারীরা বেতন নিয়ে আসবেন। এরপরে যদি বেতন দেওয়া না হয়, আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকদের হত্যা করা হয়, তোমাদের কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে, এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সবকিছু আমি যদি হুকুম নাও দিবার পারি, তোমরা বন্ধ করে দেবে। আমরা ভাতে মারবো না, আমরা ভাতে মারবো, আমরা পানিতে মারবো। তোমরা আমার ভাই, তোমরা ব্যারাকে থাকো, কেউ তোমাদের কিছু বলবে না, কিন্তু আর আমার বুকের উপর গুলি চালাবার চেষ্টা করো না। 7 কোটি মানুষকে দাবায় রাখতে পারবা না। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দামাতে পারবে না। আর যে সমস্ত লোক শহীদ হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে, আমরা আওয়ামী লীগের থেকে যদ্দূর পারি তাদের সাহায্য করতে চেষ্টা করব। যারা পারেন আমার রিলিফ কমিটিতে সামান্য টাকা পয়সা পৌঁছিয়ে দিবেন। আর এই 7 দিন হরতালে যে সমস্ত শ্রমিক ভাইরা যোগদান করেছেন, প্রত্যেকটা শিল্পের মালিক তাদের বেতন পৌঁছায় দিবেন। সরকারি কর্মচারীদের বলি, আমি যা বলি তা মানতে হবে। যে পর্যন্ত আমার এই দেশের মুক্তি না হবে, খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো, কেউ দেবে না। মনে রাখবেন, শত্রু বাহিনী ঢুকেছে, নিজেদের মধ্যে আত্মকলহ সৃষ্টি করবে, লুটপাট করবে। এই বাংলায় হিন্দু, মুসলমান, বাঙালি, অবাঙালি যারা আছে তারা আমাদের ভাই, তাদের রক্ষার দায়িত্ব আপনাদের উপরে। আমাদের যেন বদনাম না হয়। মনে রাখবেন, রেডিও টেলিভিশনের কর্মচারীরা যদি রেডিওতে আমাদের কথা না শুনেন, তাহলে কোনো বাঙালি রেডিও স্টেশনে যাবে না। যদি টেলিভিশন আমাদের নিউজ না দেয়, কোনো বাঙালি টেলিভিশনে যাবে না। 2 ঘন্টা ব্যাংক খোলা থাকবে, যাতে মানুষ তাদের ময়নাপত্র নিবার পারে। কিন্তু পূর্ব বাংলা থেকে পশ্চিম পাকিস্তানের 1 পয়সাও চালান হতে পারবে না। টেলিফোন, টেলিগ্রাম তাদের এই পূর্ব বাংলায় চলবে, এবং বিদেশের সঙ্গে নিউজ পাঠাতে চালাবেন। কিন্তু যদি এদেশের মানুষকে খতম করার চেষ্টা করা হয়, বাঙালিরা বুঝে শুনে কাজ করবেন। প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো, এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রসততা থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। ধন্যবাদ মুন্নিকে তার সুন্দর বক্তৃতা প্রদান করার জন্য। জাতির জনক বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ ছিল বাঙালি জাতির মুক্তির সনদ। 2017 সালে 7ই মার্চের ভাষণকে ইউনেস্কো ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ হিসাবে স্বীকৃতি দেন। এটা ছিল বিশ্বের রাজনৈতিক ইতিহাসের এক অনন্য দৃষ্টান্তমূলক ভাষণ। তাই এই ভাষণের মর্যাদা অনেক। আমরা এবারে মঞ্চে আহ্বান করছি সাদিয়া, 10ম শ্রেণীর ছাত্রী সাদিয়া। আসসালামু আলাইকুম, আমার নাম সাদিয়া ইসলাম। আজ 7ই মার্চ বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের দিন। তার থেকে আমি কিছু অংশ আলোচনা করছি। আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবাই জানেন এবং বুঝেন, আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয়, আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তের রাজপথ রঞ্জিত হয়েছে।
আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়। কি অন্যায় করেছিলাম? নির্বাচনে বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে আমাকে আওয়ামী লীগে ভোট দেন। আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে, আমরা সেখানে শাসনতন্ত্র তৈরি করব এবং এই দেশকে আমরা গড়ে তুলব। এদেশের মানুষ অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক মুক্তি পাবে। কিন্তু দুঃখের বিষয়, আজ দুঃখের সঙ্গে বলতে হয় 23 বছরের করুণ ইতিহাস বাংলার অত্যাচারের, বাংলার মানুষের রক্তের ইতিহাস। 23 বছরের ইতিহাস মুমূর্ষ নরনারীর আর্তনাদের ইতিহাস। বাংলার ইতিহাস এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। 1952 সালে রক্ত দিয়েছি, 1954 সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গদিতে বসতে পারি নাই। 1958 সালে আইয়ুব খান মার্শালও জারি করে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে। 1966 সালে 6 দফা আন্দোলনের 7ই জুনে আমাদের ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে। 1959 আন্দোলনে আইয়ুব খানের পতন হওয়ার পর যখন ইয়াহিয়া খান সাহেব সরকার নিলেন, তিনি বলেন দেশে শাসনতন্ত্র দেবেন, গণতন্ত্র দেবেন, আমরা মেনে নিলাম। তারপরে অনেক ইতিহাস হয়ে গেল। আমি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সাহেবের সঙ্গে দেখা করেছি। আমি শুধু বাংলার নয়, পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হিসেবে তাকে অনুরোধ করলাম। 15 ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদে অধিবেশন দেন। তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। তিনি বললেন প্রথম সপ্তাহে মার্চ মাসে হবে। আমরা বললাম ঠিক আছে, আমরা অ্যাসেম্বলিতে বসবো। আমি বললাম অ্যাসেম্বলির মধ্যে আলোচনা করব। এমনকি আমি এ পর্যন্ত বললাম যদি কেউ ন্যায্য কথা বলে, আমরা সংখ্যায় বেশি হলেও একজনও যদি সে হয়, তার ন্যায্য কথা আমরা মেনে নেব। ভাইয়েরা আমার, 25 তারিখে অ্যাসেম্বলি কল করেছে, রক্তের দাগ শুকায় নাই। আমি 10 তারিখে বলে দিয়েছি যে ওই শহীদের উপর পা দিয়ে কিছুতেই মুজিবুর রহমান যোগদান করতে পারে না। অ্যাসেম্বলি কল করেছে, আমার দাবি মানতে হবে। প্রথম সামরিক আইন মার্শাল ল উইথড্র করতে হবে। সমস্ত সামরিক বাহিনীর লোকদের ব্যারাকে ফেরত নিতে হবে। যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে, আর জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তারপর বিবেচনা করে দেখব আমরা অ্যাসেম্বলিতে বসতে পারবো কি না। এর পূর্বে অ্যাসেম্বলিতে বসতে পারি না। আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা এদেশের মানুষের অধিকার চাই। আমি পরিষ্কার অক্ষরে বলে দিবার চাই যে আজ থেকে বাংলাদেশে কোর্ট কাছারি, আদালত, ফৌজদারি, শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। গরিবের যাতে কষ্ট না হয়, আমার মানুষ যাতে কষ্ট না করে, সেজন্য সমস্ত অন্যান্য জিনিসগুলো আছে সেগুলির হরতাল কাল থেকে চলবে না। রিক্সা, গরুর গাড়ি চলবে, রেল চলবে, লঞ্চ চলবে, শুধু সেক্রেটারিয়েট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট, সেমি গভর্নমেন্ট দপ্তরগুলো ওয়াপদা কোনো কিছু চলবে না। 28 তারিখে কর্মচারীরা বেতন নিয়ে আসবেন। এরপরে যদি বেতন দেওয়া না হয়, আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকদের হত্যা করা হয়, তোমাদের কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে এবং জীবনের তোরে রাস্তাঘাটে যা আছে সবকিছু আমি যদি হুকুম দিবার নাও পারি, তোমরা বন্ধ করে দেবে। আমরা ভাতে মারবো আর পানিতে মারবো। তোমরা আমার ভাই, তোমরা ব্যারাকে থাকো। কেউ যদি তোমাদের কিছু না বলে, কিন্তু আমার বুকের উপর গুলি চালাবার চেষ্টা করো না। 7 কোটি মানুষকে দাবায়ে রাখতে পারবে না। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দামাতে পারবে না। আর যে সমস্ত লোক শহীদ হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে, আমরা আওয়ামী লীগদের থেকে যতদূর পারি তাদের সাহায্য করতে চেষ্টা করব। যারা পারেন তারা আমার রিলিফ কমিটিতে সামান্য টাকা পয়সা দিয়ে পৌঁছে দেবেন। আর এই 7 দিন হরতালে যে সমস্ত শ্রমিক ভাইরা যোগদান করেছেন, প্রত্যেকটা শিল্পের মালিক তাদের বেতন পৌঁছায় দেবেন। সরকারি কর্মচারীদের বলি, আমি যা বলি তা মানতে হবে। যে পর্যন্ত আমার এই দেশে মুক্তি না হবে, খাজনার ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো, কেউ দেবে না। মনে রাখবেন, শত্রু বাহিনী ঢুকেছে, নিজেদের মধ্যে আত্মকলহ সৃষ্টি করবে, লুটপাট করবে। এই বাংলায় হিন্দু, মুসলমান, বাঙালি, অবাঙালি যারা আছে তারা আমাদের ভাই, তাদের রক্ষার দায়িত্ব আপনাদের উপর। আমাদের যেন বদনাম না হয়। মনে রাখবেন, রেডিও টেলিভিশনের কর্মচারীরা যদি রেডিওতে আমাদের কথা না শোনেন, তাহলে কোনো বাঙালি রেডিও স্টেশনে যাবেন না। যদি টেলিভিশন আমাদের নিউজ না দেয়, কোনো বাঙালি টেলিভিশনে যাবেন না।
2 ঘন্টা ব্যাগ খোলা থাকবে যাতে মানুষ তাদের মায়নাপত্র নিবার পারে, কিন্তু পূর্ব বাংলা থেকে পশ্চিম পাকিস্তানে 1 পয়সাও চালান হতে পারবে না। টেলিগ্রাম আমাদের এই পূর্ব বাংলায় চলবে এবং বিদেশের সঙ্গে নিউজ পাঠাতে চালাবেন। যদি এদেশের মানুষকে খতম করার চেষ্টা করা হয়, বাঙালিরা বুঝে শুনে কাজ করবেন। প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বের সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব। এদেশের মানুষকে মুক্তি করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ। ধন্যবাদ সাদিয়া আক্তারকে তার সুন্দর বক্তব্য প্রদান করার জন্য। এটা অত্যন্ত আনন্দের বিষয়। আমরা যার ভাষণের মাধ্যমে আমরা বাংলাদেশ স্বাধীনতা অর্জন করতে পেরেছি, তিনি হচ্ছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখন আমাদের মাঝে 7ই মার্চের ভাষণ ইংরেজিতে পাঠ করবে অত্র বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্রী আয়েশা ইসলাম শশী। এখন 7ই মার্চের ভাষণ ইংরেজিতে পড়ে শোনাবে অত্র বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্রী আয়েশা ইসলাম শশী। আয়েশা ইসলাম শশীকে তার বক্তৃতা পেশ করার জন্য মঞ্চে আহ্বান করছি। Assalamu alaikum everyone. I am Aisha Islam Shoshi, an SSC candidate of Hossein Ali High School. Today I am going to recite the historical speech of Bangabandhu Sheikh Mujibur Rahman. My dear brothers, I have come before you today with a heavy heart. All of you know how hard we have tried, but it is a matter of sadness that the streets of Dhaka, Chittagong, Khulna, Rangpur and Rajshahi are today being spattered with the blood of my brothers. And the cry we hear from the Bengali people is a cry for freedom, a cry for survival, a cry for our rights. You are the one who brought about an Awami League victory, so you could see a constitutional government restored. The hope was that the elected representatives of the people sitting in the National Assembly would formulate a constitution that would assure that people of their economic, political and cultural emancipation. But now, with great sadness in my heart, I look back on the past 23 years of our history and see nothing but a history of the shedding blood of the Bengali people. Ours has been a history of continual lamentation, repeated bloodshed and innocent tears. We gave blood in 1952. We owned a mandate in 1954. But we were still not allowed to take up the reins of this country. In 1958, Ayub Khan claimed martial law on our people and enslaved us for the next 10 years. In 1966, during the 6-point movement of the masses, many were the young men and women whose lives were stealed by government bullets. After the downfall of Ayub, Mr. Yahya Khan took over with the promise that he would restore constitutional rule, that he would restore democracy and return power to the people. We agreed. But you all know of the events that took place after that. I ask you, are we the ones to blame? As you know, I have been in contact with President Yahya Khan as leader of the majority part in the National Assembly. I asked him to set February 15 as the day for its opening session. He did not accede to the request I made as leader of the majority party. Instead, he went along with the delay requested by the majority leader, Mr. Bhutto, and announced that the assembly would be convened on the 3rd of March. We accepted that, agreed to join the deliberation. I even went to the extent of saying that we, despite our majority, would still listen to any sound ideas from the minority, even if it were a lone voice. I committed myself to the support of anything to bolster the restoration of a constitutional government. When Mr. Bhutto came to Dhaka, we talked. He left saying that the doors to negotiation is still open. Maulana Nurani and Maulana Mufti were among those West Pakistani parliamentaries who visited Dhaka and talked with me about an agreement on a constitutional framework. I made it clear that would not agree to any deviation from the 6 points. That right rested with the people. Come, I said, let us sit down and resolve matters. But Bhutto's
retort was that he would not allow himself to become hostess on two fronts. He predicted that if any West Pakistani members of parliament were to come to Dhaka, the assembly would be turned into a slaughterhouse. He added that if anyone were to participate in such a session, a countrywide agitation would be launched from Peshawar to Karachi and that ever business would be shut down in protest. I assured him that the assembly would be convened, and despite the dire threats, West Pakistani leaders did come down to Dhaka. But suddenly on March 1, the session was cancelled. There was an immediate outcry against the move by the people. I called for a hartal as a peaceful form of protest, and the masses redialed to the streets in response. And what did we get as a response? He turned his guns on my helpless people, a people with no arms to defend themselves. These were the same arms that had been purchased with our own money to protect us from external enemies. But it is my own people who are being fired upon today. In the past, too, each time the numerically larger segment of Pakistan's population tried to assert our rights and control our destiny. They conspired against us and pounced upon us. I have asked them this before. How can you make our own brothers the target of your bullets? Now Yahya Khan says that I have agreed to roundtable conference on the 10th. Let me point out that is not true. So the struggle this time is a struggle for emancipation. The struggle this time is a struggle for independence. Brothers, they have now called the assembly to assassin on March 25, with the streets not yet dry of the blood of my brothers. You have called the assembly, but you must first agree to meet my demands. Martial law must be withdrawn. The soldiers must return to their barracks. The murderers of my people must be redressed. And power must be handed over to the elected representatives of the people. Only then we will consider if we can take part in the National Assembly or not. Before these demands are made, there can be no question of our participating in this session of the Assembly. This is one right not given to me as part of my mandate from the masses. As I told them earlier, Mujibur Rahman refuses to work to the assembly, treading upon the fresh trains of his brother's blood. Do you, my brothers, have complete faith in me? Let me tell you that the Prime Ministership is not what I seek. What I want is justice, the rights of the people of this land. They tempted me with the Prime Ministership, but they failed to buy me over. Nor did they succeed in hanging me on the gallows, for you rescued me with your blood from the so-called conspiracy case. That day, right here at this racecourse, I had pledged to you that I would pay for this blood debt with my own blood. Do you remember? I am ready today to fulfill that promise. I now declare the closure of all the courts, offices and educational institutions for an indefinite period of time. No one will report to their offices. That is my instruction to you. So that the poor are not inconvenienced, rickshaws, trains and other transports will fly normally except serving any needs of the armed forces. If the army does not respect this, I shall not be responsible for the consequences. The Secretariat, Supreme Court, High Court, Judge Courts and government and semi-government offices shall remain shut. Only banks may open for 2 hours daily for business transactions, but no money shall be transmitted from East to West Pakistan. The Bengali people must stay calm during this time. Telegraph and telephone communications will be confined within Bangladesh. I say to them again, you are my brothers. Return now to the barracks where you belong and no one will bear any hostility toward you. Only do not attempt to aim any more bullets at our hearts. It will do not any good. And the 7 million people of this land will not be cowed down by you or accept suppression anymore. The Bengali people have learned how to die for a cause and you will not be able to bring them under your yoke of suppression. To assist the families of the martyred and the injured, the Awami League has set up committees that will do all they can. Please donate whatever you can. Also, employers must give full pay to the workers
who participated in the 7 days of Hartal or were not able to work because of curfews. To all government employers, I say that my directives must be followed. I had better not see any of you attending your offices. From today, until this land has been freed, no taxes will be paid to the government anymore. As of now, the stop, leave everything to me. I know how to organize movement, but be very careful. Keep in mind that the enemy has infiltrated our ranks to engage in the work of provocators. Whether Bengali or non-Bengali, Hindu or Muslim, all is our brothers, and it is our responsibility to ensure that their safety. I also ask you to stop listening to radio, television, and the press if this media do not report news of our movement. To them I say, you are our brothers. I beseech you to not turn this country into a living hell. With you not have to show your faces and confront your conscience someday. If we can peaceably settle our differences, there is still hope that we can coexist as brothers. Otherwise, there is no hope. If you choose the other path, we may never come face one another again. For now, I have just one thing to ask of you. Give up any thoughts of enslaving this country under military rule again. I ask my people to immediately set up committees under the leadership of the Army League to carry on our struggle in ever neighborhood, village, union, and subdivision of this land. You must prepare yourself now with what little you have for the struggle ahead. Since we have given blood, we will give more of it. But inshallah, we will free the people of this land. The struggle this time is for emancipation. The struggle this time is for independence. Be ready. We cannot afford to lose our momentum. Keep the movement and the struggle alive, because if we fall back, they will come down hard upon us. Be disciplined. No nation movement can be victorious without discipline. Joy Bangla. Thanks Aisha Islam Shoshi for Bangabandhu 7 March speech read out in English. এখন আমাদের মঞ্চে আসার বিনীত অনুরোধ জানাচ্ছি অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব নুরুল ইসলাম স্যারকে তার সমাপনী বক্তৃতা এবং তাদের 7 মার্চ সম্পর্কে মূল্যবান কথা বলার জন্য। ধন্যবাদ জনাব হারুন রশিদ সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী হোসেন আলী উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত 7 মার্চ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমার প্রিয় সহকর্মী উপস্থিত আছেন, আমার প্রাণপ্রিয় ছাত্রীরা, যদিও এখানে ছাত্ররা নেই, ছাত্ররা তারা আসলে অনুষ্ঠানটা আরও প্রাণবন্ত হতো। যাই হোক, এখন আমাদের এই 7 মার্চের ভাষণ ইউনেস্কো কর্তৃক সারা বিশ্বে কিন্তু শ্রেষ্ঠ ভাষণ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এটা কি তোমাদের জানা আছে? অবশ্যই জানা থাকা দরকার যে এই ভাষণ, এই ধরনের ভাষণ পৃথিবীর মধ্যে আর কি দিতে পারেনি। এই ভাষণই আমাদের এই বাংলাদেশ পাওয়ার মূল প্রেরণা জুগিয়েছে। এই শুধু একটা ভাষণে সমস্ত বাঙালি একত্রিত হয়ে গেছিল। ওই বাঙালিদেরকে এমনি বাড়িতে যায় আনতে হয়নি, একটা ভাষণের মাধ্যমে। যে এটা কি একটা মধুর ভাষণ ছিল, যে এই ভাষণ কখনো পুরনো হবে না। আমারই তো মনে চায় যে সব সময় এই ভাষণটা শুনি। এই ভাষণটা মনে শুনলে অন্তরটা ভরে যায় যে কি ভাষণ। আমরা চাই আমাদের মধ্য থেকেও এই ধরনের ভাষণ কেউ না কেউ শিখতে পারো। তোমাদের আজকে যে যদিও তোমরা দেখে ভাষণ উচ্চারণ করেছো, তারপর আমার ভালো লেগেছে। এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড করার মতো আমার নাই, আমার মানে কি বলবো, আমার পারতেছি না যে ফার্স্ট সেকেন্ড থার্ড করার জন্য। অর্থাৎ সবাই ভালো বলেছো। শশী ইংরেজিতে ভাষণটা ডেলিভার দিয়েছে, যদিও দেখে দিয়েছে, কিন্তু ওর যে প্রোনাউন্সিয়েশন সত্যি ভালো। এবং
একটা ওয়ার্ডও দীপ্ত উচ্চারণ হয়নি, একবারই উচ্চারণ করেছে। এটা দেখে পড়লেও এটা ভালো। এই ইংরেজি দেখে পড়বা, দেখবা একদিন না একদিন ভালো হয়ে যাবা। যাই হোক, অন্যান্য বছর এই ধরনের অনুষ্ঠান পালন করা হয় না, এইবারই 7ই মার্চ দিবস আনুষ্ঠানিকভাবে পালন করা হচ্ছে। আমরা চাই প্রতি বছর এই অনুষ্ঠানটা সুন্দরভাবে পালিত হোক এবং সবাই স্বাধীনতার সঠিক ইতিহাস জানো। কেননা অনেক রক্তের বিনিময়ে এই স্বাধীনতা পেয়েছি। আমাদের পরবর্তী প্রজন্ম যদি এই স্বাধীনতার সঠিক ইতিহাস না জানে, তাহলে আমাদের যে রক্ত দিয়েছে, আমাদের পূর্বপুরুষরা যে রক্ত দিয়েছে, সেটা বৃথা যাবে। আর পরিশেষে আর কিছু বলছি না, পরিশেষে এতটুকুই বলছি যে ভালো থেকো, সুস্থ থেকো। যেহেতু 1 বছর হয়ে গেল করোনা, স্কুলটা বন্ধ আছে, কিছুই করার নেই। যদিও তোমাদের সাথে মাঝে মাঝে আমরা অনলাইনে ক্লাস করি, এমনি ফেস টু ফেসই ক্লাসে আমাদের আমাদের উদ্দেশ্য হাসিল হয় না। কিন্তু তোমরা কতটুকু করতেছো তোমরা জানো। তবে আমি আহ্বান জানাবো, তোমাদের পরামর্শ দেবো, বাড়িতে বসে লেখাপড়া করো। অনলাইনে সেই ধরনের লেখাপড়া হয় না, যেটা নাকি আমরা ফেস টু ফেসে আমরা লেখাপড়া করাতে পারি। আর কি বলবো, ধন্যবাদ সকলকে, ধন্যবাদ আমাদের স্যারদেরকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখন পুরো একটু তোরা থাকা একটু দূরে তুই একটু যা এটা একটু যা সামনে হয় পিছন 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 দিয়ে সব কিছু website, the sir, logo,